সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি আবারও এক গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এটি নির্বাচনী প্রক্রিয়ার স্বাভাবিক ধারাবাহিকতা। কিন্তু কাগজে কলমে এই নিয়মতান্ত্রিক অগ্রযাত্রার আড়ালে যে বাস্তব রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিরাজ করছে তা মোটেও স্বস্তিদায়ক নয়। তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা নানা কর্মসূচি, সামাজিক কার্যক্রম ও নীরব প্রচারণায় সক্রিয় ছিলেন। এতে যারা আগেভাগে প্রার্থী মনোনয়নে এগিয়েছিল, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো, তারা স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পেয়েছে। তফসিল ঘোষণার পর আচরণবিধি মানার বাধ্যবাধকতা তৈরি হলেও বাস্তবে অনানুষ্ঠানিক ও অরাজনৈতিক কার্যক্রমের আড়ালে রাজনৈতিক তৎপরতা থেমে যায়নি। বরং নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে কোনো কর্মসূচিকেই পুরোপুরি অরাজনৈতিক বলা প্রায় অসম্ভব। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের উত্তরবঙ্গ সফর এই বাস্তবতারই প্রতিফলন। সফরটিকে ব্যক্তিগত ও সামাজিক আখ্যা দেওয়া হলেও দলীয় কর্মী সমর্থকদের সক্রিয় উপস্থিতি এবং রাজনৈতিক তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা, কর্মী সমর্থকদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া, এসবই রাজনৈতিক কৌশলের অংশ। বাস্তবতা হলো তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরে ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন, যা স্বাভাবিকভাবেই নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। এই সফর আচরণবিধির সীমার মধ্যে থেকেও রাজনৈতিক বার্তা বহন করবে এবং সেটি ইসি ও প্রশাসনের জন্য একটি পরীক্ষাও বটে। এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বিগত 3টি জাতীয় নির্বাচনকে ঘিরে অগ্রহণযোগ্যতার অভিযোগ এখনও রাজনৈতিক স্মৃতিতে তাজা। তার উপর নজিরবিহীন গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শাসনামলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব বহুগুণ বেড়েছে। নির্বাচন কমিশনেও এসেছে নতুন নেতৃত্ব, যাদের ক্ষমতা কাগজে কলমে আগের তুলনায় আরও বিস্তৃত। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে ইসির ক্ষমতার ঘাটতি কখনোই মূল সমস্যা ছিল না। সংকট ছিল রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং প্রশাসনিক সহযোগিতার ঘাটতি। এবার রাজনৈতিক সদিচ্ছা থাকবে এমন প্রত্যাশা তৈরি হলেও বাস্তব পরিস্থিতি সে আস্থাকে পুরোপুরি সমর্থন করছে না। নির্বাচনকালীন সরকারের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা বাংলাদেশের অভিজ্ঞতায় বারবার প্রমাণিত হয়েছে। প্রশাসনের পূর্ণ সহায়তা ছাড়া ইসির পক্ষে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন প্রায় অসম্ভব। দল নিরপেক্ষ সরকার থাকলে এই সহযোগিতা পাওয়া সম্ভাবনা বাড়ে, এটাই প্রচলিত ধারণা। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই বিতর্ক শুরু হওয়ায় সেই ধারণাও প্রশ্নের মুখে পড়েছে। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং রাজনৈতিক ইস্যুতে বক্তব্য নির্বাচনকে ঘিরে আস্থার সংকট তৈরি করেছে। জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণে বিলম্ব এই অনাস্থাকে আরও ঘনীভূত করেছে। এক পর্যায়ে রাষ্ট্র সংস্কারের নামে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ পেতে থাকে। দীর্ঘ সংস্কার, আলোচনার জটিলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্যান্য ইস্যু মিলিয়ে নির্বাচন নিয়ে সন্দেহ শঙ্কা বাড়তে থাকে। শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে হবে এই সিদ্ধান্তে পৌঁছালেও ততদিনে আস্থার ক্ষয় অনেকটাই হয়ে গেছে। নির্বাচন সামনে রেখে সামগ্রিক পরিস্থিতি যে এখনও অস্বস্তিকর তার প্রমাণ মিলেছে তফসিল ঘোষণার পরপরই ঘটে যাওয়া সহিংস ঘটনায়। রাজধানীতে দিন দুপুরে জুলাই যোদ্ধা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া এবং পরে তার মৃত্যু শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতার নগ্ন প্রকাশ। তার মৃত্যুকে কেন্দ্র করে দুটি মিডিয়া প্রতিষ্ঠানে নজিরবিহীন হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এসব ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে হতাশা বেড়েছে। প্রশ্ন উঠেছে, যে সরকার এ ধরনের নৈরাজ্য মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, তারা কিভাবে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে? নিবন্ধ লেখার আগের রাতেই রাজধানীর কেন্দ্রস্থলে স্বেচ্ছাসেবক দলের এক নেতার প্রকাশ্য হত্যাকাণ্ড এই শঙ্কাকে আরও জোরালো করেছে। নতুন বছরের শুরু থেকেই হত্যাকাণ্ড ও সামাজিক অপরাধ বেড়ে চলেছে। পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়েছে, তার উপর দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার চেষ্টাও অব্যাহত। সরকারের পক্ষ থেকে পুলিশের জন্য স্পষ্ট দিক নির্দেশনার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অপরাধী যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। এই ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য না থাকায় আসন্ন নির্বাচন নিয়েও আশঙ্কা কাটছে না। একথা সত্য যে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এই প্রথম নয়, অতীতেও এ ধরনের নির্বাচন হয়েছে, তবে গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতা গুণগতভাবে ভিন্ন। সরকারের হাতে পর্যাপ্ত সময় ছিল নির্বাচন উপযোগী পরিবেশ তৈরির জন্য, একথা অস্বীকার করা যায় না, কিন্তু শুরু থেকেই সেই লক্ষ্যে সুসংগঠিত ও দৃঢ় পদক্ষেপ দেখা যায়নি।
একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার উপলব্ধি সরকারের কর্মকাণ্ডে স্পষ্ট হয়নি বলেই অনেকের ধারণা। রাষ্ট্র সংস্কারে মনোযোগ দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেখানে কিছু সাফল্য আছে, কিন্তু দীর্ঘসূত্রতা ও অগ্রাধিকার নির্ধারণে ভুলের অভিযোগ উড়িয়ে দেওয়া কঠিন। জরুরি সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ ঘটানোই ছিল সরকারের প্রধান করণীয়। সেই লক্ষ্যে পুলিশ ও নির্বাচন কমিশনকে প্রস্তুত করা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বাস্তবে দেখা যাচ্ছে পুলিশ এখনও অপ্রস্তুত, আর ইসি তার কার্যক্রমের মাধ্যমে ভোটার ও রাজনৈতিক দলগুলোর আস্থা পুরোপুরি অর্জন করতে পারেনি। সরকার বারবার বলছে এবার ইতিহাসের সেরা নির্বাচন হবে, কিন্তু তফসিল ঘোষণার পরও পরিস্থিতি যে অস্থিতিশীল তা চোখে পড়ার মতো। অতীতের দল নিরপেক্ষ সরকারের আমলেও তফসিল ঘোষণার পর এমন গভীর সংখ্যা খুব কমই দেখা গেছে। প্রত্যাশিত পরিস্থিতি অর্জনের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায়ে চলছে বটে, কিন্তু ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক অপরাধীদের ধরার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। গণঅভ্যুত্থানের সময় জেল ভেঙে পালানো বিপুল সংখ্যক লোক এখনও ধরা পড়েনি। বিপজ্জনক অনেক ব্যক্তি জামিন পেয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগও রয়েছে। এসব মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভেতর ও দলগুলোর মধ্যে অন্তর্কলহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ক্ষমতাচ্যুত শক্তির পক্ষ থেকে নির্বাচন অংশগ্রহণ ছাড়াই ভণ্ডুল করে দেওয়ার হুমকিও রয়েছে বলে আলোচনা চলছে। এসব কারণে নির্বাচনী প্রচারণা শুরু হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচনের সমান সুযোগ না পাওয়ার অভিযোগ ইতিমধ্যে উঠতে শুরু করেছে। জামায়াত ও এনসিপি মাঠ প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে, এমনকি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। স্বতন্ত্র প্রার্থীরাও বৈষম্যমূলক আচরণের অভিযোগ করছেন। মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল নিষ্পত্তির পর হয়তো এসব অভিযোগ কিছুটা কমতে পারে, কিন্তু পুরোপুরি দূর হবে এমন নিশ্চয়তা নেই। হলফনামা যাচাইয়ে কড়াকড়ির সুযোগ এবারও সীমিত বলেই মনে হচ্ছে। ইসিকে তাই আগামী দিনগুলোতে আরও সক্রিয়, দৃশ্যমান ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। অবনতিশীল পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে ব্যবহার করে অপরাধীদের মনে ভয় সৃষ্টি করাও ইসির দায়িত্বের অংশ হয়ে দাঁড়িয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনকে শান্তিপূর্ণ করতে শুধু সরকারের উপর দায় চাপিয়ে দিলেই চলবে না, ইসিকেও বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। ভোটারদের মধ্যে আস্থা তৈরি না হলে শুধু প্রার্থীরাই নয়, সাধারণ মানুষও স্বস্তির সঙ্গে ভোট কেন্দ্রে যেতে পারবে না। প্রতিদ্বন্দ্বিতার অভাব হয়তো থাকবে না, কিন্তু নিরাপত্তা ও আস্থার ঘাটতি থাকলে নির্বাচনের মান নিয়ে প্রশ্ন থেকেই যাবে। বাংলাদেশের মানুষ দায়সারা ধরনের কোনো নির্বাচন চায় না। সরকার ও ইসির নিষ্ক্রিয়তা কিংবা দুর্বলতার সুযোগ নিয়ে যদি অরাজক পরিস্থিতি তৈরি হয়, তবে তার দায় এড়ানোর সুযোগ থাকবে না। দেশজুড়ে যে যার মতো করে দখল করে নির্বাচন ভণ্ডুল করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তেমন পরিস্থিতিতে গণভোটও ব্যর্থ হতে পারে। অথচ বহু ভোটার, বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটাররা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করতে চায় যে তাদের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। জনগণের এই ন্যূনতম গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে শুধু একটি নির্বাচনই নয়, গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। তাই এখনো সময় আছে আস্থা ফেরানো। সরকারকে প্রমাণ করতে হবে যে তারা সত্যি একটি গ্রহণযোগ্য নির্বাচন করে বিদায় নিতে চায়। নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে তারা কেবল সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, বরং বাস্তব অর্থেই নির্বাচন পরিচালনার সর্বোচ্চ কর্তৃত্ব। আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এই তিন পক্ষের সম্মিলিত ও দৃঢ় উদ্যোগ ছাড়া শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। দেশবাসী এখন আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চায়। নির্বাচন যদি সত্যি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, তবে তা শুধু একটি সরকার পরিবর্তনের প্রক্রিয়া হবে না, বরং গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।